বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার চলছে। আগামী 19শে এপ্রিল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হতে যাচ্ছে। সেই বিচারে আজই অর্থাৎ 17 তারিখ বিকেল 4টের মধ্যে এই 3 লোকসভা কেন্দ্রের প্রচার অভিযান শেষ হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমরা এই কদিন ধরে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ দেখলাম, উপভোগ করলাম দুজনকে লক্ষ্য করে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছিলেন, সেটা কতটা শালীনতার ভাষা, কতটা রাজনীতির ভাষা, সেটা ভবিষ্যৎ বলবে বা সেটার ভোটাররা সিদ্ধান্ত নেবে যে কতটা ভালো কতটা খারাপ হয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে ধরা পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় মোদিকে আক্রমণ করেছেন বা বিজেপিকে আক্রমণ করেছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে একটা বার্তা গেছে, একটা সুনির্দিষ্ট বার্তা পৌঁছাতে পেরেছেন। সবচেয়ে বড় বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কৌশলের কাছে শুভেন্দু, সুকান্ত, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত হার মানতে চলেছেন। আপনারা মিলিয়ে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কৌশলটা এবারে চালালেন, প্রত্যেকবারে নির্বাচন চলাকালীন সময়ে একটা না একটা রাজনৈতিক কৌশল উনি ব্যবহার করেন এবং সেই রাজনৈতিক কৌশলের কাছে বিরোধীরা কুপকাত হয়ে যান। এবারেও তাই হয়েছে। যেমন ধরুন, আমি যদি বলি 2021-এর বিধানসভা নির্বাচন সব দিক থেকেই মমতার ফেভারের বাইরে চলে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছে, লোক হচ্ছিল না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যে সেই অর্থে মানুষের সাড়া খুব বেশি পাচ্ছিল না। কিন্তু হঠাৎই ঘটে গেল শীতলকুচির ঘটনাটা। শীতলকুচিতে যে ভোটের দিনে যেভাবে গুলি করে কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারকে মেরে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সেই নিয়ে শুরু হলো চর্চা। এবং সেই সময় আমরা দেখলাম মিডিয়া হাউস ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে কাঠগড়ায় দাঁড় করাতে বদ্ধপরিকর ছিল। বিভিন্ন রকমভাবে ছবি তুলে, এদিক দিয়ে ছবি, ওদিক দিয়ে ছবি, বিভিন্ন দিক দিয়ে ছবি তুলে একটা সিন ক্রিয়েট তৈরি করার চেষ্টা করেছিল যে এখানে আসলে মুসলিম দুষ্কৃতীরাই এই কাজটা করেছে শীতলকুচির ঘটনায়। কিন্তু আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, ওই নির্বাচন চলাকালীন সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছুটে গেলেন শীতলকুচিতে, যেভাবে শীতলকুচির সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন, আশ্বাস দিলেন, পরিবারের সঙ্গে, মৃত পরিবারের লোকেদের সঙ্গে কথা বললেন, তাতে অনেকে আশান্বিত হয়েছিলেন এটা ভেবে যে বিজেপির আশাকে কেউ আর ঠেকাতে পারবে না, কারণ এ রাজ্যে যে উদ্দেশ্য লক্ষ্য বিজেপির ছিল সেটা কমপ্লিট করে ফেলেছে, তা মেরুকরণ সম্পূর্ণ। সেদিন আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটি রাজনৈতিক কৌশল বুমেরাং পুরোটাই ঘুরে যাবে, বিশেষ করে বাম কংগ্রেস পুরোটাই শূন্য হয়ে যাবে। কারণ ছিল এটাই যে জায়গায় গন্ডগোলটা হয়েছে, অশান্তিটা হয়েছে শীতলকুচি, সেটা কোচবিহারে, কিন্তু সেখান থেকে আর খানিকটা দূরে গিয়ে এলেই মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরে কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল এলাকাটা। আর কংগ্রেস এখানে জিততে পারে শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটের জন্য। সংখ্যালঘু যেখানে সংখ্যালঘুরা অর্থাৎ মুসলিমরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই সব পঞ্চায়েত এলাকাগুলো কংগ্রেসের দখলে ছিল। সেই দিক থেকে দেখলে মুর্শিদাবাদ, মালদাও ছিল কংগ্রেসের গড় হিসাবে পরিচিত। গনি খানের গড়, আব্দুল সাত্তারের গড় মুর্শিদাবাদ, মান্নান হোসেনের গড় মুর্শিদাবাদ, এসব ছিল। সেই গড়টা ভেঙে গেল কিভাবে? কারণ যখন শীতলকুচিতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন, তখন অধীর রঞ্জন চৌধুরী তাকে কটাক্ষ করছেন, বামেরা তাকে কটাক্ষ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করছেন। কিন্তু একবারও ভেবে দেখেননি এই বাম নেতারা বা অধীর চৌধুরীর মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির কৌশলটা নিয়েছে,
সেই রাজনৈতিক কৌশলটা হয়তো শীতলকুচিতে ব্যর্থ হতে পারে, কোচবিহারে ব্যর্থ হতে পারে, কিন্তু সেই রাজনৈতিক কৌশলটা কিন্তু এখানে এসে সমানভাবে প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে এবং তার ফলে এই রাজ্যের সংখ্যালঘুরা যে ঢেলে ভোট দিবে এতটা, যে মুর্শিদাবাদ মালদা থেকে কংগ্রেস এবং বামেরা শূন্য হয়ে যাবে, এটা আমিও একজন মোটামুটি যারা খবর রাখে তাদের মধ্যে আমি অন্যতম, যে একটু রাজনীতির খবরাখবর রাখি, সেও বুঝে উঠতে পারেনি এতটা বিপর্যয় হবে। কিন্তু বিপর্যয় যে হবে সেটা বুঝতে পেরেছিলাম অনেক আগেই, যে মুর্শিদাবাদ মালদাতে কংগ্রেস এবার ভালো রেজাল্ট করবে, 2021-এর কথা বলছি। এবারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলটা, শুধু কৌশলটা লক্ষ্য করে দেখুন। রাজনৈতিক যে কৌশলটা মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দাবার চালের মতো চেলে দেন, আর সেই চালেতেই ঘুরতে থাকেন এ রাজ্যের বিরোধীরা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো মানুষকেও নাকানি চোবানি খাওয়াচ্ছে। এবং একবারও ভেবে দেখুন যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মধ্যে 3টে লোকসভা কেন্দ্রের মধ্যে কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেস নেই। এখান থেকে যদি একটা উদ্ধার করতে পারে, একটা যদি জিততে পারে, তাহলেই সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতিত্ব হয়ে যাবে। কি করলেন উনি? সম্প্রতি ওখানে টর্নেডো হয়েছিল, এই টর্নেডোর ফলে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে উনি নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হলেন, অর্থাৎ ওনার অফিসাররা হলেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি গেল। নির্বাচন কমিশন বললেন যে সাময়িকভাবে ক্ষতিপূরণ হিসাবে যাদের সম্পূর্ণ ঘর ক্ষতি তাদের 20,000 টাকা দেওয়া হোক, যাদের অর্ধেক ঘর ক্ষতি হয়েছে তাদেরকে 5,000 টাকা দেওয়া হোক। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরের অফিসাররা দাবি করলেন না, 1,20,000 টাকা করে দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সে দাবি মানতে চাইল না। কেন চাইল না? তারা ভাবলো যে এই 1,20,000 টাকাটা দিয়ে হয়তো ভোট কেনার চেষ্টা হচ্ছে, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আর এটাই হয়ে গেল মমতার কাছে অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত হলো। যে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না, সেই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গেলেন। কিভাবে দাঁড়ালেন? গতকালই আপনারা দেখেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে আমি 1,20,000 টাকা দিয়ে তোমাদের বাড়ি করে দেবো, বাংলার ঘর আমি করে দেবো। আমি এবারেই করে দিতে পারতাম, কারণ নির্বাচন কমিশন আমাকে অনুমোদন দেয়নি বলে নির্বাচন কমিশনের কাগজ দেখিয়ে জনতাকে বলছে যে নির্বাচন কমিশনের জন্যই, নির্বাচন কমিশনটাকে, এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির নির্বাচন কমিশন। খুব তাৎপর্যভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে কথাটি ব্যবহার করেছেন। তার ফলে কি হলো, পুরো কেসটা ঘুরে গেল, পুরো দায়টা চেপে গেল নির্বাচন কমিশনের উপরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সহানুভূতি কুড়িয়ে নিল, বলল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচন কমিশন যদি অনুমতি দিতেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতেন। এর ফলে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটা মমতার পকেটে পুরো নিলেন বলে আমার মনে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে যে প্রভাব ফেলবে, এই একটি মাত্র কথা মিলিয়ে নেবেন, আগামী লোকসভা নির্বাচনে এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রটা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেবে তৃণমূল কংগ্রেস। যতই যাই বলুক, অনেক কথা বলছে, অনেক ইউটিউব চ্যানেলের কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরি ডুবে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়কে তরিতে তুলে দিল। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তো কেউ নেই, বিকল্প তৈরি করুন। বিকল্প তৈরি করার মতো যোগ্যতা দরকার হয় পার্টির মধ্যে। যিনি বিকল্প হিসাবে উঠে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার পেছনে 10টা লোক লেগে গেছে বিজেপির মধ্যে। এবং তিনিও যেভাবে এবারে লোকসভা নির্বাচনে নিজের লোকেদিকে টিকিট দিয়েছেন, তাতে আর যাই হোক বিজেপির মতো দলে প্রশ্ন তো উঠবেই। আর যদি শুভেন্দু অধিকারী এবারে 18টি আসন পেতে ব্যর্থ হয়, যেটা পাওয়ার সম্ভাবনা খুব কম, যদি পেতে ব্যর্থ হয়, তাহলে মনে রাখবেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার এখানেই অনেকটাই ধাক্কা খাবে এবং যেটা থেকে ঘুরে আসতে ওরা আরও 20 বছর সময় লাগতে পারে। তবে আমি একটা কথা বলব, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, আর আমাদের নরেন্দ্র মোদী গতকালই এসছেন, তিনিও বলেছেন, তিনি সিএ বলেছেন, তিনি এনআরসি নিয়ে বলেছেন, তিনি লুঠের রাজত্ব চলছে, বাংলা জুড়ে সন্ত্রাস করছে, সন্দেশখালি বলেছেন। আসলে আমি বুঝে উঠতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কৌশলের কাছে নরেন্দ্র মোদী কেন এতটা ফিকে লাগছে। নরেন্দ্র মোদী যেখানে সব জায়গাতেই বিরোধীদের কণ্ঠস্বরকে উচ্চ দাবিয়ে দেওয়ার চেষ্টা করে, এখানে মমতা নরেন্দ্র মোদীকে দাবিয়ে দিচ্ছে। কারণটা একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে পালসটা বোঝেন,
বাংলার মানুষের যে আবেগটা বোঝেন, বাংলার মানুষের যে কামনা বাসনা চাহিদাগুলো বোঝেন, সেটা দিল্লির রাজনীতি থেকে বোঝা সম্ভব নয়। নরেন্দ্র মোদী কালকে যে কাজটা করলেন সেটা মমতার কাছে আরও আশীর্বাদ হয়ে যাবে। তিনি যে ভাষায় কালকে বললেন বালুরঘাটের সভাতে গিয়ে যে আমি ঘরে ঘরে ফ্রি বিদ্যুৎ দিয়ে দেবো, যেটা দেওয়া সম্ভব নয়। আর তারপরে রায়গঞ্জে গিয়ে তিনি যে কথাটা বললেন যে এই তৃণমূল দলটা দুর্নীতিগ্রস্ত দল, অর্থাৎ দুর্নীতি ইস্যুতে ভোট হবে না এই রাজ্যে ভোট হওয়া সম্ভব নয়। তাহলে তো সারদা নারদা, পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি, একাধিক দুর্নীতির কথা সামনে আসতে পারতই, এসে কিছু হয় না। আর দুর্নীতির কথা যখন নরেন্দ্র মোদী বলেই ফেললেন, নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি উড়িষ্যার রাউরকেল্লার বিধানসভা কেন্দ্রে যাকে প্রার্থী করেছেন, সেই দিলীপ রায়, তিনি তো দুর্নীতির দায়ে 3 বছর জেল খেটেছেন। হাইকোর্টে মামলায় তার উপরে আপাতত স্থগিতাদেশ দিয়েছে ঠিকই, কিন্তু কেস তো হাইকোর্টে বহাল আছে। যে সিবিআই তাকে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালতে, সেই সিবিআইয়ের দায় এবং দায়িত্ব থাকে হাইকোর্টেও তাকে দোষী সাব্যস্ত করে দেওয়ার। একজন জেল খাটা আসামিকে, যিনি কয়লা কেলেঙ্কারির দায়ে জেল খাটলেন, তাকে কিভাবে বিধানসভার টিকিট দিলেন স্বচ্ছ ভারতের কারিগর? প্রশ্ন এখানে। অর্থাৎ মমতা এবং মোদির লড়াইয়ে শেষ পর্যন্ত স্নায়ুযুদ্ধে উত্তরবঙ্গে অন্তত এখনো পর্যন্ত মমতাই এগিয়ে। মিলিয়ে নেবেন, যতই মিডিয়া হাউসগুলো পারসেপশন তৈরি করার চেষ্টা করুক না কেন যে উত্তরবঙ্গে বিজেপির, আমার মনে হয়েছে এবারে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা লোকসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চলেছেন। 4 জুন আপনারা ফল বেরোনোর পর আমাদেরকে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য